হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো, আপনার গাভী বা বকনা কি বারবার হিটে আসে কিন্তু কনসিভ করে না? হ্যাঁ, এটা বর্তমানে আমাদের দেশের একটা অন্যতম প্রধান সমস্যা। কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো আসুন আমরা প্রথমেই একটা টার্ম সম্পর্কে একটু জেনে নিই। সেটা হলো রিপিট ব্রিডার। হ্যাঁ, আমরা কোন গাভীগুলোকে রিপিট ব্রিডার বলবো? রিপিট ব্রিডার আমরা সেই গাভীগুলোকেই বলবো যে গাভীগুলো হেলদি, স্টার সাইকেল স্বাভাবিক, নির্দিষ্ট সময় পর পর হিটে আসে, কিন্তু তিনবার বা তিনবারের অধিক এআই বা বুল দ্বারা ইনসেমিনেশন করার পরেও গাভীটি যদি কনসিভ না করে, তাহলে ওই গাভীগুলোকে আমরা রিপিট ব্রিডার বলবো। এখন আসি, রিপিট ব্রিডার হওয়ার মূলত দুটি কারণ। একটা হলো ফেলিউর অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ ওভাম এবং স্পাম যদি ফার্টিলাইজেশনই না হয়। আরেকটা হলো আর্লি এমব্রায়োনিক ডেথ। এখন আসুন আমরা দেখি যে ফেলিউর অফ ফার্টিলাইজেশন এবং আর্লি এমব্রায়োনিক ডেথ কি কি কারণে হতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। 1 নম্বর, অ্যান ওভুলেটরি হিট। একটা বকনা বা গাভী যখন হিটে আসে, একটা নির্দিষ্ট সময় পরে তার গ্রাফিয়ান ফলিকল থেকে কিন্তু ওভাম রিলিজ হবে। কিন্তু এই ওভামটা যদি একদমই রিলিজ না হয়, তাহলে ওই গাভী বা বকনা কিন্তু কনসিভ করার প্রশ্নই আসে না। 2 নাম্বার, ডিলেড ওভুলেশন। আমরা যেটা বললাম, একটা গাভী হিটে আসার পর নির্দিষ্ট সময় পর সে ওভাম রিলিজ করবে, কিন্তু দেখা গেল যে সময়ে ওভামটা রিলিজ করার কথা তার 1 দিন বা 2 দিন পরে সে যদি ওভাম রিলিজ করে, কিন্তু তার আগেই যদি ইনসেমিনেশন করা হয়ে থাকে, দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে স্পার্ম মারা যাবে। ফলে এই স্পার্মের সাথে পরবর্তীতে রিলিজ হওয়া যে ওভাম, তার কিন্তু ফার্টিলাইজেশন হতে পারবে না। এখন আসি 3 নাম্বার, নিডেশন অফ ফার্টিলাইজড এগ। হ্যাঁ, ফার্টিলাইজড এগ ইমপ্লান্টেশনের জন্য জরায়ু অর্থাৎ ইউটেরাসের ভিতরে একটা পরিবেশের দরকার হয়, কিন্তু ইউটেরাসে যদি এই পরিবেশটা না থাকে, তাহলেও কিন্তু গাভী কনসিভ করবে না। 4 নাম্বার, এনার্জি। হ্যাঁ, গাভীকে যখন এআই করা হয়, তখন যদি তার শরীরে এনার্জি লেভেলের ঘাটতি থাকে, তাহলেও কিন্তু কনসিভ নাও করতে পারে। এখন আসি 5 নাম্বার, প্রজেস্টেরন লেভেল। হ্যাঁ, প্রেগন্যান্সি মেনটেনের জন্য যে প্রজেস্টেরন লেভেল দরকার, তার সাথে যদি কম থাকে, তাহলেও কিন্তু গাভী কনসিভ নাও করতে পারে। এখন আসি ইস্ট্রোজেন লেভেল। হ্যাঁ, প্রেগন্যান্সি মেনটেনের সময় ইস্ট্রোজেন লেভেল যদি অনেক হাই থাকে, গাভী কিন্তু কনসিভ নাও করতে পারে। 7 নাম্বার, এজ অফ স্পার্ম অ্যান্ড ওভাম। হ্যাঁ, আমরা ইনসেমিনেশনের জন্য যে স্পার্মটা ব্যবহার করছি, সেই স্পার্মটা যদি বেশি বয়স্ক বুলের হয় এবং যে গাভীকে এআই করা হচ্ছে সেই গাভীর বয়সও যদি বেশি হয়, অর্থাৎ ওই গাভীর যে ওভাম সেটার বয়সও বেশি, সেক্ষেত্রেও কিন্তু গাভী কনসিভ নাও করতে পারে। 8 নাম্বার, পোর হাইজিন ডিউরিং এআই। যখন একটা গাভীতে এআই করা হচ্ছে, তখন যদি ওখানকার যে স্বাস্থ্যকর ব্যবস্থা বা হাইজিন, এটা যদি মেনটেন না হয়, তাহলে ইনফেকশনের কারণেও কনসিভ ফেল করতে পারে। 9 নাম্বার, ফ্রোজেন সিমেন ম্যানেজমেন্ট। এটা সাধারণত যে গাভীগুলোতে ফ্রোজেন সিমেন দিয়ে ইনসেমিনেশন করা হয়, সেখানে সিমেন সংরক্ষণের জন্য লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়
এই লিকুইড নাইট্রোজেন যদি একটা লেভেলে না থাকে অর্থাৎ কম থাকে তাহলে কিন্তু স্পার্মটা আগেই নষ্ট হয়ে যেতে পারে, ফলে গাভী কনসিভ নাও করতে পারে। এখন আসি এনভায়রনমেন্টাল টেম্পারেচার এবং হিউমিডিটি। হ্যাঁ, আমরা যখন এআই করি অর্থাৎ সামার সিজনে যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচার এবং হিউমিডিটি বেশি থাকে তখন কিন্তু গাভীর কনসেপশন রেট কম থাকে, অর্থাৎ গাভী কনসিভ কম করে। এখন আসি 11 নাম্বার, ইউরোভ্যাজাইনা। ভ্যাজাইনার ভিতরে সাধারণত প্রস্রাব জমা থাকে না, কিন্তু কোনো ডিজিজ কন্ডিশনে ভ্যাজাইনার ক্রেনিয়াল পোর্শন অর্থাৎ সামনের অংশে যদি প্রস্রাব জমা থাকে তাহলে গাভী কনসিভ নাও করতে পারে। এখন আসি নিউমোভ্যাজাইনা। ভ্যাজাইনার ভিতরে সাধারণত বাতাস জমা থাকে না, কিন্তু কোনো ডিজিজ কন্ডিশনে ভ্যাজাইনার ভিতরে যদি বাতাস জমা থাকে তাহলে গাভী কিন্তু কনসিভ নাও করতে পারে। এখন আসি ম্যালনিউট্রিশন। আমরা যদি আমাদের গাভী বা বকনাকে ব্যালেন্স ডায়েট না দেই তাহলে বিভিন্ন নিউট্রিশনের ডেফিসিয়েন্সিতে ওই গাভী বা বকনা কিন্তু কনসিভ নাও করতে পারে। তো বন্ধুরা, রিপিট ব্রিডিং বর্তমানে আমাদের দেশের একটা মূল সমস্যা। এই সমস্যা থেকে আমাদের উত্তরণের জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এ ধরনের সমস্যা যত কমানো যাবে তত আমাদের ফার্মটা লাভজনক হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।